পরীদের রাজ্য। আলো, ফুল, রংধনু আর জোনাকির ঝিলমিলে ভরা এক আশ্চর্য দেশ। সেই দেশে দুই সখী থাকত, নূরপরী আর মণিপরী। মণিপরী ছিল রানীপরীর মেয়ে। প্রাসাদে তার বড় হওয়া, সোনার দোলনায় ঘুম, হীরের পাত্রে খাওয়া, আর রাজ্যের সেরা পোশাক তার জন্য। আর নূরপরী, সে ছিল সাধারণ এক ঘরের মেয়ে। ঘরে ঐশ্বর্য ছিল না, কিন্তু মন ছিল আলোয় ভরা। এক সকালে রানীপরী মাথা ধরে প্রাসাদের বারান্দায় বসেছিলেন। তিনি ডাকলেন, মণিমা, একটু এইদিকে আয় তো। মণিপরী আয়নার সামনে চুলে মুক্ত গুজছিল। কি হলো মা? এখন না, আমি খুব ব্যস্ত। প্রাসাদে আজ অনেক কাজ। ফুল সাজাতে হবে, অতিথিদের ঘর গোছাতে হবে, আর আমার শরীরটাও আজ ভালো লাগছে না। তুই কি একটু সাহায্য করবি? মণিপরী ঠোঁট বাঁকিয়ে বলল, মা, তুমি ভুলে যাচ্ছ যে আমি এই পরিরাজ্যের সবচেয়ে সুন্দরী আর সবচেয়ে ধনী রাজকন্যা। এসব কাজ দাসীরা করবে, আমি কেন করব? রানীপরী দীর্ঘশ্বাস ফেললেন। সৌন্দর্য দিয়ে সব হয় না মণি, মানুষকে সাহায্য করতে জানতে হয়। তাহলে নূরপরীকে ডাকো না, ও তো সবাইকে সাহায্য করতেই ভালোবাসে। ঠিক তখনই নূরপরী ঝুড়ি ভর্তি ফুল নিয়ে ভেতরে ঢুকলো। রানীমা, আপনার মাথা ব্যথার কথা শুনলাম, আমি এই ফুলগুলো সাজিয়ে দিই। রানীপরী মমতায় বললেন, দেখলি মণি, কেউ বড় ঘরে জন্ম নিলেই বড় হওয়া যায় না, মন বড় হলে তবেই সে বড়। মণিপরীর চোখে আগুন জ্বলে উঠল। আবার সেই নূর, সব সময় নূর নূর নূর, যেন আমি কিছুই না। রানীপরী একটু কঠিন গলায় বললেন, নূরের মতো হতে পারলে তুইও গর্ব করার মতো কিছু পেতিস। মণিপরী দাঁত চেপে ফিসফিস করল, একদিন দেখাবো কে সবার সেরা। কয়েক মাস কেটে গেল। একদিন রাজা ঘোষণা করলেন, দূর পরিরাজ্য থেকে রাজপুত্র এসেছে। আমরা মণিপরীর সাথে তার বিয়ে ঠিক করেছি। প্রাসাদে উৎসব পড়ে গেল। মণিপরী আনন্দে মেতে উঠল, কিন্তু রাজপুত্রকে দেখে তার মন পুরো ভরল না। রাজপুত্র অনুরাগ ভদ্র, শিক্ষিত, ধনী, কিন্তু দেখতে খুব একটা সুদর্শন নয়। মণিপরী ঠোঁট কুঁচকে মাকে বলল, মা, রাজপুত্রের ধন সম্পদ আছে, ঠিক আছে, কিন্তু ও খুব সাধারণ দেখতে। রানীপরী বললেন, রূপই সব নয় মণি, ও ভালো ছেলে। মণিপরী হেসে বলল, ভালো হোক, ধনী তো বটেই, সেটাই যথেষ্ট। সেই দিনই সে নিমন্ত্রণ পত্র নিয়ে নূরপরীর কুঁড়ে ঘরে গেল। নূর, ও নূর, কোথায় তুই? নূরপরী দরজা খুলে হাসল। আরে মণি, আয় আয়, বস, আমি তোর জন্য গরম চা করি। মণিপরী মুখ সরিয়ে বলল, ওহ না না, আমি গরিবের ঘরের চা খাই না, আমি শুধু আমার বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছি। নূরপরীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি তোর বিয়ে? এ তো খুব আনন্দের খবর। মণিপরী গর্বে মাথা তুলে বলল, হ্যাঁ, এক রাজপুত্রের সঙ্গে। তার অগাধ ধন সম্পদ, সোনা রূপা হীরা কিছুই কম নেই। নূরপরী মিষ্টি হেসে বলল, খুব ভালো তো, আমারও একটা খবর আছে। তোরও? হ্যাঁ, আমার বিয়েও ঠিক হয়েছে আগামী মাসে। মণিপরী ভুরু কুঁচকে বলল, ও, তা নিশ্চয়ই কোনো গরিব কাঠুরে, মালি বা সাধারণ কেউ হবে। নূরপরী আস্তে বলল, না, সে এক রাজপুত্র। মণিপরী হেসে উঠল, তুই রাজপুত্র? নূর রূপকথাও যেন বিশ্বাসযোগ্য হয়। ঠিক তখনই বাইরে থেকে এক কোমল পুরুষ কণ্ঠ ভেসে এলো। নূরপরী, তুমি কি ঘরে আছো?
দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক সুদর্শন যুবরাজ, হাতে লাল গোলাপ। এই ফুলটা তোমার জন্য। নূরপরি লজ্জা পেল। রাজপুত্র নকুল, আপনাকে ভেতরে আসতে বলিনি। নকুল হেসে বলল, আমি শুধু ফুলটা দিয়ে গেলাম, আবার আসবো। মণিপরি স্থির হয়ে তাকিয়ে রইল। নকুল চলে যেতেই সে ফিসফিস করে বলল, ওকে। নূরপরি মাথা নিচু করে বলল, ওই আমার হতে যাওয়া স্বামী, রাজপুত্র নকুল। মণিপরির মুখের হাসি জমে পাথর হয়ে গেল। অসম্ভব, এমন সুদর্শন রাজপুত্র তোর। নূরপরি কিছু বলল না, শুধু শান্তভাবে হাসল। আর সেই হাসি মণিপরির বুকের মধ্যে হিংসের কাঁটা হয়ে বিঁধল। সন্ধ্যায় নূরপরির মা চিন্তিত মুখে বসেছিলেন। নূরমা, তোর বিয়ের এত আয়োজন, আমার হাতে টাকা নেই। কিছু টাকা রানীমার কাছ থেকে ধার করেছি, কিন্তু তাতেও হবে না। নূরপরি মায়ের হাত ধরে বলল, মা, তুমি কাঁদছো কেন? আমি ভাবছি তোর বিয়েতে তোর পরার মতো সুন্দর বধূবস্ত্রও দিতে পারবো না। নূরপরি হাসল। সুন্দর পোশাক দোকান থেকে কিনলেই সুন্দর হয় না, মন দিয়ে বানালেও সুন্দর হয়। কিন্তু সবাই কি তা বুঝবে? সবাই না বুঝুক, তুমি বুঝলেই হবে। কিছুদিন পর এলো মণিপরির বিয়ের দিন। নূরপরি তার মায়ের পুরনো পরিষ্কার করে ধোয়া একটি গাউন পরে প্রাসাদে গেল। মণিপরি সোনার সুতোয় বোনা ঝলমলে লেহেঙ্গা পরে সবার মাঝে দাঁড়িয়েছিল। নূরপরিকে দেখেই সে ডাকলো, ওহে নূর, এদিকে আয় তো। নূরপরি এগিয়ে গেল। কেমন আছিস? মণিপুরি ঘুরে দাঁড়িয়ে বলল, আগে বল, আমার বধূর লেহেঙ্গা কেমন? নূরপরি সত্যি সত্যি মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর, যেন তারার আলো গায়ে ঝরে পড়েছে। মণিপরি ঠোঁট বেঁকিয়ে বলল, অবশ্যই সুন্দর হবে, এটা সোনার সুতোয় বোনা, রাজ্যের সেরা শিল্পীরা বানিয়েছে। তুই এমন পোশাকের স্বপ্নও দেখতে পারিস না, কারণ তুই গরিব। নূরপরির চোখ নামলো। মনি, গরিব হওয়া লজ্জার নয়। তাই নাকি? কিন্তু গরিবরা সুন্দর জিনিসের যোগ্য হয় না। নূরপরি কষ্ট পেল, কিন্তু তর্ক করল না। সে চুপচাপ ফিরে এলো। সেই রাতেই নিজের ঘরে সে মায়ের পুরনো শাড়ি, লাল গোলাপের পাপড়ি, রুপোলো সুতো আর নরম কাপড় জড়ো করলো। মা অবাক হয়ে বললেন, এগুলো দিয়ে কি করবি? নূরপরি মুচকি হেসে বলল, আমার বিয়ের পোশাক। এগুলো দিয়ে? দেখো না মা। রাতভর সুই সুতো হাতে কাজ করলো নূরপরি। কখনো ফুল বসালো, কখনো কিনারা করলো, কখনো চাঁদের নকশা তুললো। ভোরের আলো ফুটতেই এক অপূর্ব লাল বধূবেশ তৈরি হলো। মা বিস্ময়ে বলে উঠলেন, নূর, এ যে স্বপ্নের মতো সুন্দর। নূরপরি হেসে বলল, দেখেছো, ভালোবাসার সুতো কোনো রাজকীয় সুতো হার মানে না। পরদিন সকালে মণিপরি দেখতে এলো। শুনেছি তুই নাকি নিজের বিয়ের পোশাক বানিয়েছিস, দেখি তো কত বড় কারিগর হয়েছিস। নূরপরি পোশাকটা সামনে মেলে ধরতেই মণিপরি থমকে গেল। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ, কেমন? খারাপ না। শুধু খারাপ না, মানে ভালো। নূরপরি শিশুর মতো খুশি হয়ে বলল, জানিস, আমি গোলাপ দিয়ে এটাকে সাজিয়েছি। আর এই চাঁদের নকশাটা দেখ, নকুল বলেছিল আমি লাল রঙে খুব সুন্দর লাগি। মণিপরির বুকের ভেতর তখন হিংসা জ্বলে উঠছে। সে মনে মনে বলল, না, নূর যদি এটা পরে বিয়েতে যায় সবাই তাকেই দেখবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মণিপরি নিঃশব্দে নূরপরির ঘরে ঢুকলো। আজ দেখব
কার ভাগ্যে সৌন্দর্য মানায়। সে লাল বধূবেশটা তুলে নিয়ে অন্ধকারে উড়ে গেল। বাড়ির পেছনের পুরনো কুয়োর কাছে এসে ফিস ফিস করে বলল, যা, তুই এখানেই থাক। ছপাত, পোশাকটা কুয়োর জলে পড়ে গেল। মণিপরী ঠোঁটে বিষাক্ত হাসি নিয়ে ফিরে গেল। সকালে নূরপরী ঘুম থেকে উঠে দেখলো পোশাক নেই। মা মা, আমার লেহেঙ্গা কোথায়? মা ছুটে এসে বললেন, কি বলছিস? এখানেই তো ছিল। নেই মা, নেই। সে ঘর, আলমারি, বারান্দা সব খুঁজলো। তারপর হাল ছেড়ে বাড়ির পাশের নদীর ধারে গিয়ে বসে পড়ল। তার চোখ বেয়ে জল পড়ছে। আমার কি এতটুকু সুখও সইল না? হঠাৎ জলের ভেতর থেকে মৃদু সুরেলা শব্দ ভেসে এলো। নূরপরি, তুমি কাঁদছো কেন? নূরপরি চমকে উঠল। কে কে কথা বলছে? আমি এই পরিরাজ্যের জাদুর নদী। বলো, তোমার দুঃখ কি? নূরপরি চারদিকে তাকিয়ে বলল, নদীও কথা বলে নাকি? জল চিকচিক করে উঠল। সব নদী না, যেই নদী মানুষের চোখের জল দেখে শুধু সেই কথা বলতে শেখে। নূরপরি কাপা গলায় বলল, আমার বিয়ের পোশাক হারিয়ে গেছে। আমি নিজের হাতে বানিয়েছিলাম, আমার মায়ের পুরনো শাড়ি দিয়ে, খুব যত্ন করে। তোমার শত্রু কে? আমি কারো ক্ষতি করিনি, কারো নাম নিতে চাই না। নদী আবার জিজ্ঞেস করলো, তবুও তুমি কাউকে দোষ দিচ্ছ না? না, আমি শুধু আমার পোশাকটা চেয়েছিলাম। যদি নাও পাই, আমি চাই না কারো অমঙ্গল হোক। জাদুর নদী আনন্দে ঝিলমিলিয়ে উঠল। এই জন্যই তুমি আলাদা, নূরপরি। তোমার মন পরিষ্কার, তাই আমি তোমাকে সাহায্য করব। নূরপরি হাঁটু গেড়ে বসলো। সত্যি? তুমি কি আমার হারানো পোশাক ফিরিয়ে দেবে? নদী বলল, শুধু ফিরিয়ে দেব না, তোমাকে দেব এমন এক বধূ বেশ যা শুধু সৎ হৃদয়ের যোগ্য। নদীর বুক ফুঁড়ে একে একে ভেসে উঠল অসংখ্য লেহেঙ্গা, নীল, সবুজ, সোনালী, রূপালী, মুক্তোর মতো সাদা। শেষে উঠল এক আশ্চর্য রক্তলাল বধূবেশ, যেন গোলাপের পাপড়ি, তারার আলো আর চাঁদের দুধ সাদা কিরণ একসঙ্গে বোনা। নদী বলল, এটাই তোমার। নূরপরি বিস্ময়ে বলল, এত সুন্দর! আমি কি এটা সত্যি নিতে পারি? হ্যাঁ, আর শোনো, এই বধূ বেশ শুধু সৌন্দর্য দেয় না, ইচ্ছে পূরণও করতে পারে। তবে শুধু সেই ইচ্ছে যেখানে লোভ নেই। নূরপরি চোখ ভেজা হাসিতে বলল, আমি ধন চাই না, প্রতিশোধও চাই না। শুধু চাই আমার বিয়ে যেন শান্তিতে হয়, আর আমার মা যেন আর কষ্ট না পান। নদী স্নেহ ভরে বলল, তাই হবে, এখন যাও, বধূ সাজো। নূরপরি হাত জোর করে বলল, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব? যখনই পারো দুঃখী কাউকে সাহায্য করবে, সেটাই আমার প্রাপ্য। এলো নূরপরির বিয়ের দিন। সে জাদুর লাল বধূ বেশ পরে যখন উঠোনে এলো, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার গায়ের পোশাকে যেন গোলাপ ফুটে আছে, কাঁধে যেন চাঁদের আলো, চলার সঙ্গে সঙ্গে ঝরে পড়ছে তারার কণা। মা কেঁদে ফেললেন। মারে, তোকে আজ সত্যি পরীর রানী লাগছে। নূরপরি মাকে জড়িয়ে ধরে বলল, তোমার আশীর্বাদই আমার আসল গহনা। রাজপুত্র নকুল এসে দাঁড়ালেন। নূর, তোমাকে দেখে মনে হচ্ছে সন্ধ্যার লাল আকাশ মাটিতে নেমে এসেছে। নূরপরি লজ্জা পেয়ে বলল, আপনি সবসময় এমন কথা বলেন কেন? কারণ সত্যিটা সুন্দর হলেও বলতে ইচ্ছে করে। ঠিক তখনই মণিপরি সেখানে এসে দাঁড়ালো। নূরপরির রূপ দেখে তার চোখ বড় হয়ে গেল। এটা এটা কি করে সম্ভব? নূরপরি শান্ত গলায় বলল। কি হয়েছে মণি? মণিপরি তোতলাতে লাগলো। না মানে, ওই পোশাকটা তোর তো ছিল না। নূরপরি
মৃদু হেসে বলল। এখন আছে। মণিপরীর মুখ ফ্যাকাশে, সে আর সহ্য করতে পারল না। সবার সামনে হঠাৎ বলে ফেলল, কারণ কারণ তোর আগের পোশাকটা আমি কুয়োয় ফেলে দিয়েছিলাম। চারদিক নিস্তব্ধ। নূরপরী ধীরে ধীরে তার দিকে তাকালো। তুই? মণিপরীর গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি সহ্য করতে পারিনি যে তুই আমার চেয়ে সুন্দর পোশাক পরবি, আমার চেয়ে ভালোবাসা পাবি, আমার চেয়ে সুখী হবি। নূরপরীর চোখে জল এলো। মনি, আমি তোকে সখী বলতাম। আমি জানি। আমি তোকে কখনো হারাতে চাইনি। আমি আমি হেরে গিয়েছিলাম নিজের হিংসের কাছে। নূরপরী দীর্ঘ শ্বাস ফেলল। ধন থাকলে কি মন বড় হয় মনি? মণিপরী মাথা নিচু করল। না। সৌন্দর্য থাকলে কি মানুষ সুন্দর হয়? না। তাহলে তুই কেন বারবার আমাকে ছোট করতে চেয়েছিস? মণিপরীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কারণ সবাই তোকে ভালোবাসতো, রানীমা তোকে প্রশংসা করতেন। তুই গরিব হয়েও সবার মনে জায়গা করে নিয়েছিলি, আর আমি সব পেয়েও ভিতরে ভিতরে ফাঁকা ছিলাম। নূরপরী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ আমার বিয়ের দিন, আমি কোনো অশান্তি চাই না, কিন্তু একটা কথা মনে রাখিস, যে বন্ধুত্বে হিংসা থাকে সেখানে আর ভরসা থাকে না। মণিপরী কেঁদে বলল, নূর, আমাকে ক্ষমা কর। ক্ষমা করতে পারি, কিন্তু আগের মতো তোকে আর হৃদয়ে রাখতে পারবো না। মণিপরী ফুঁপিয়ে উঠল, আমি এই শাস্তিই প্রাপ্য। নূরপরী আস্তে বলল, যদি সত্যি বদলাতে চাস তবে আজ থেকে কাউকে ছোট করে কথা বলবি না। আর মনে রাখিস, যা চুরি করে পাওয়া যায় তা সুখ হয়ে থাকে না। মণিপরী হাত জোর করল, আমি বদলাবো নূর, সত্যিই বদলাবো। রাজপুত্র নকুল এগিয়ে এসে বললেন, যে নিজের ভুল স্বীকার করতে পারে সে একদিন ভালো মানুষ হতে পারে। মণিপরী কাঁদতে কাঁদতে বলল, তোমরা দুজন সুখে থেকো। নূরপরী উত্তর দিল, তুইও ভালো হ। লোকে বলতো পরীদের দুনিয়া নাকি ভীষণ সুন্দর আর মনোহর হয়, কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে পরীদের এমন এক দুনিয়া ছিল যা দেখতে অত্যন্ত ভয়ানক ছিল। কারণ সেই পরিদেশে অনেক ডাইনি বাস করত। এই কারণে পৃথিবীর মানুষ পরিদেশের নাম নিতেও ভয় পেত, এবং কোনো মানুষই সেই পরীদের সাথে কথা বলতে পছন্দ করত না। মানুষ সব সময় ওই পরীদের দেখলেই ভয়ে পালিয়ে যেত, আর এই কারণে পরীদের খুব খারাপ লাগতো। সেই পরিদেশেই কোমল নামের এক ডাইনি পরী থাকতো, যে দেখতে ভয়ানক ও অনেক ভয়ঙ্কর হলেও স্বভাবের দিক থেকে ছিল অত্যন্ত দয়ালু এবং বুদ্ধিমান। তাই একদিন সে রানীপরীর কাছে যায় এবং বলে, রানীপরী, আমাদের পরীদের দেশ আর কতদিন এভাবে ডাইনি পরীদের অভিশাপে ঘেরা থাকবে? আর আমরাই বা কতদিন এই ভয়ানক রূপ নিয়ে আমাদের জীবন কাটাবো? আপনি কি জানেন রানীপরী, পৃথিবীর মানুষ আমাদের দেখলেই ভয়ে পালিয়ে যায়। কেউ আমাদের সাথে কথা বলতে চায় না। তারা মনে করে আমরা তাদের ক্ষতি করব, কিন্তু আসলে তো তা নয়। আমরা তো সব সময় ওদের সাহায্য করতে চাই, কিন্তু আমাদের এই ভয়ানক রূপের কারণে আমরা না পারি নিজেদের দুনিয়া থেকে বের হতে, আর না পারি কারো মুখোমুখি হতে। তাই রানীপরী, আজ আমি আবারও পৃথিবীতে যেতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে আমরা কোনো ডাইনি নই। এতটুকু বলে কোমলপরী একদিন পৃথিবীতে আসে। সেখানে এসে চারদিকের আলো আর টাটকা বাতাস দেখে কোমলপরীর খুব ভালো লাগে। সে বলে, বাহ, পৃথিবীটা কত সুন্দর, আর এখানে কত আলো। একসময় আমাদের পরিবেশটাও ঠিক এমনই সুন্দর ছিল, কিন্তু আজ একটা অভিশাপের কারণে আমাদের দেশটা অন্ধকারে ডুবে গেছে। এতটা বলে কোমলপরী যেমনই একটু এগিয়ে যায়, তখনই সে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পায়। প্লিজ কেউ আমাকে বাঁচাও, সাহায্য করো, আমি এখানে একটা গর্তের ভেতর আটকে আছি, প্লিজ আমাকে সাহায্য করো। কোমলপরী আওয়াজ শুনে খুব ঘাবড়ে যায় এবং
এদিক ওদিক তাকাতে থাকে। তখনই তার নজর একটা গভীর গর্তের ওপর পড়ে, যার ভেতরে সুনয়না নামের একটি মেয়ে ছিল। কোমলপরি তার কাছে যায় এবং কোনো মতে তাকে সাহায্য করে টেনে তোলে। সাহায্য করার সময় কোমলপরির পায়ে চোট লেগে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো।